হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজিএমএ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো, তোমাদের সেকেন্ড পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল এবং এই রেলপথ স্থাপনের প্রভাব কি পড়েছিল ভারতের উপরে, এ প্রসঙ্গে সংক্ষিপ্ত একটু ভিডিও ক্লাসে আলোচনা করে এর যে অ্যান্সার বা নোট সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড পেপার। প্রশ্ন হচ্ছে ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্য ও ফলাফল। এটা বিএ ডিগ্রিতেও যে কোনো সেমিস্টারে কিন্তু এই প্রশ্নটি প্রয়োজন হতে পারে। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন অনার্স লেভেলের। এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটিতে এই রেলপথ কিন্তু আমাদেরকে পড়তে হয়। 1853 16ই এপ্রিল লর্ড ডালহৌসি বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ স্থাপন করেন। মাত্র 21 মাইল দীর্ঘ একটি রেলপথ তৈরি করেছিলেন এবং এটা তৈরি করে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেল কোম্পানি। এখন এটি ছিল ভারতের রেলপথ স্থাপনের প্রথম সূচনা, যাকে লক্ষ্য করে কার্ল মার্কস বলেছিলেন যে এই রেলপথ ভারতে আধুনিক শিল্পকে ডেকে আনবে বা আধুনিক শিল্পের অগ্রগতিতে একটা বড় ভূমিকা, লিডিং সেক্টরের ভূমিকা নেবে এই রেলপথ। তো যাই হোক, এইভাবে রেলপথ স্থাপিত হয়, কিন্তু আমাদের আলোচনার বিষয় হচ্ছে এর উদ্দেশ্যটা কি, মূল লক্ষ্যটা কি ছিল ইংরেজদের, কেন তারা রেলপথ স্থাপন করলেন। মূলত 4টি লক্ষ্য ছিল। প্রথম লক্ষ্য যেটি ছিল দেখো অর্থনৈতিক। সেই অর্থনৈতিক লক্ষ্যে ছিল যে ব্রিটিশ যে সমস্ত পণ্য উৎপাদিত হতো ইংল্যান্ডে, বিশেষ করে সুতি বস্ত্র, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ভিতর দিয়ে ইংল্যান্ডে প্রচুর বস্ত্র কারখানা স্থাপিত হয়, পরে লৌহ ইস্পাত শিল্পেরও বিকাশ ঘটে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবে যদি আমরা দেখি, তা দেখব যে লিডিং সেক্টর অর্থাৎ লিড দিয়েছিল শিল্পের ক্ষেত্রে, নেতৃত্ব দিয়েছিল কিন্তু বস্ত্র শিল্প। ফলে এই বস্ত্র শিল্প বিশ্বের বাজারে বিক্রি করার প্রয়োজন ছিল ইংল্যান্ডের, এবং ভারত ছিল একটি নিরাপদ উপনিবেশ এবং বিরাট বড় একটা দেশ, এবং এই দেশে বিরাট বড় একটা বাজার বা মার্কেট রয়েছে তাদের পণ্যদ্রব্যে। সেই ভেবে তারা ইংল্যান্ডে উৎপাদিত পণ্য সামগ্রী ভারতবর্ষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য তারা রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করে ব্রিটিশ সরকার। তা প্রথম ব্যাপারটা ছিল অর্থনৈতিক উদ্দেশ্য, এবং সেখানে ব্রিটিশ পণ্যকে ভারতে বিক্রি করার জন্য এই রেলপথ স্থাপন হয়। এছাড়া শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডে যে শিল্প বিপ্লবের ফলে যে মালিক শ্রেণী, তারা প্রচুর পরিমাণে অর্থ তারা লাভ করে, প্রচুর অর্থ তারা মুনাফা লাভ করে, তাদের হাতে প্রচুর টাকা জমে যায়। তারা তখন এই অর্থকে আরো লাভজনক জায়গায় বিনিয়োগ করার জন্য উদ্যোগ নেয়, এবং ভারত ছিল একটা সেই রকম নিরাপদ একটা বিনিয়োগ ক্ষেত্র। তাই এই ইংল্যান্ডের শিল্পপতিরা তাদের জমানো অর্থ তারা এই রেলপথের মাধ্যমে বিনিয়োগ করে ভারতবর্ষে এবং ভারতীয় উপমহাদেশে। এছাড়া দেখবো যে কাঁচামাল একটা বড় ভূমিকা নিয়েছিল এই অর্থনৈতিক উদ্দেশ্যের ক্ষেত্রে। ইংল্যান্ডে যে কলকারখানাগুলো চলতো, তার যে কাঁচামাল, যদি বস্ত্র শিল্প হয় তাহলে সুতো তৈরি হয় কার্পাস থেকে। কার্পাস চাষ হয় ভারতবর্ষের দক্ষিণ ভারতে, বিশেষ করে মহারাষ্ট্র অঞ্চলে। তো এই অঞ্চলের কাঁচামাল তৈরি করে বা কাঁচামাল ক্রয় করে সেগুলো বন্দরে আনা, দ্রুত রেলপথের মাধ্যমে বন্দরে এনে জাহাজে করে ইংল্যান্ডের রপ্তানি করা। তো এই উদ্দেশ্য নিয়েই এই 3টি উদ্দেশ্য, এক ব্রিটিশ সরকারের বা ব্রিটিশদের যে পণ্য দ্রব্য, শিল্প কলকারখানায় উৎপাদিত পণ্যদ্রব্য ভারতের বাজারে বিক্রি করা, ভারত থেকে কাঁচামাল সংগ্রহ করে দ্রুত ইংল্যান্ডে পাঠানো। এছাড়া আরেকটি যেটা অর্থনৈতিক উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে বিনিয়োগ ক্ষেত্র। ইংল্যান্ডের মালিক বা শিল্পপতিরা আরো বেশি টাকা ইনকামের জন্য বা অর্থ লাভের জন্য তারা ভারতের রেলপথের ভিতর দিয়ে অর্থ বিনিয়োগ করতে চেয়েছিল। এই 3টি উদ্দেশ্যকে নিয়েই ছিল অর্থনৈতিক উদ্দেশ্য। এই অর্থনৈতিক উদ্দেশ্যই ছিল প্রধান। ব্রিটিশরা বা ইংরেজরা তারা এই অর্থনৈতিক স্বার্থের দ্বারা পরিচালিত হয়ে ভারতের রেলপথ স্থাপন করেছিলেন। এরপরে যে উদ্দেশ্যটা রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক। দেখো, লর্ড ডালহৌসি যখন শাসন করেন তখন সেই সময় ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য একটা বিরাট বড় আকার ধারণ করেছিল, অনেক বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্য। তো এত বড় সাম্রাজ্যকে রক্ষণাবেক্ষণ করা এবং এই সাম্রাজ্যের যে প্রশাসন ব্যবস্থাকে সচল রাখা, দ্রুত সংবাদ আদান প্রদান করা, দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, এটার খুব প্রয়োজন ছিল ব্রিটিশদের কাছে। এই জন্য লর্ড ডালহৌসি এই রেলপথ স্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করেন।
প্রশাসনিক এবং রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এরপরে দেখো যে উদ্দেশ্যটি রয়েছে সামরিক উদ্দেশ্য। তা লর্ড ডালহৌসি তার সত্য বিলোপ নীতির মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্য সে দখল করেছিল, ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। ফলে বিভিন্ন রাজ্যে কিন্তু বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে। 1857 সিপাহী বিদ্রোহ হয় কিছুদিন পরে। তার আগেই কিন্তু দেশে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রদেশে, বিভিন্ন রাজ্যে সেখানে বিদ্রোহ দেখা দিয়েছিল, ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দিয়েছিল। এই সমস্ত বিদ্রোহগুলোকে দমন করা খুবই দরকার, এবং এই দমন করাটাও খুব দ্রুততার সাথে করা প্রয়োজন। এই জন্য লর্ড ডালহৌসি এই সামরিক উদ্দেশ্যকে মাথায় রেখে, যাতে দ্রুত কোনো বিদ্রোহকে দমন করা যায়, দ্রুত সেই জায়গায় সেনাবাহিনীকে পাঠানো যায়, যুদ্ধের প্রয়োজনীয় রসদ সামগ্রী সেখানে দ্রুত পাঠানো যায়, এই সমস্ত উদ্দেশ্যকে সামনে রেখে লর্ড ডালহৌসি এই রেলপথ স্থাপনের উদ্যোগ নিয়েছে। অর্থাৎ এখানে 4টি উদ্দেশ্য রয়েছে। এক রয়েছে অর্থনৈতিক উদ্দেশ্য, একটি রয়েছে প্রশাসনিক উদ্দেশ্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য, এবং একটি ছিল সামরিক উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে রেলপথ স্থাপিত হয়। পরের যে পার্টটি আমরা দেখব সেটি হচ্ছে বিস্তার। তা রেলপথ কিভাবে বিস্তার লাভ করলো ভারতবর্ষে, কতটা বিস্তার লাভ করেছিল, দুই একটি কথার ভিতর দিয়ে আমরা সেটা দেখব। দেখো, রেলের এই বিস্তার ঘটেছিল মূলত তিনটি ক্ষেত্রে। অর্থাৎ ভারতবর্ষে যে রেলপথ স্থাপিত হয়েছিল তার 3টি ভাগ বা ক্যাটাগরি ছিল। প্রথম যেটি ছিল যে সরকার দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত রেলপথ, পুরোপুরিভাবে সরকারি রেলপথ, যেগুলো সামরিক প্রয়োজনে ব্যবহৃত হতো। এরপরে ছিল কোম্পানি পরিচালিত ও নিয়ন্ত্রিত সরকারি রেলপথ। কোম্পানির পরিচালনায় রেলপথটা তৈরি হয়েছে, তবে সেটা সরকারি। একটা ছিল সরকারি রেলপথ, একটা ছিল কোম্পানি দ্বারা পরিচালিত সরকারি রেলপথ, আরেকটি ছিল গ্যারান্টি প্রথাযুক্ত বেসরকারি মালিকানাধীন রেলপথ। যে রেলপথে সরকার গ্যারান্টি দিয়েছিল, 5% টাকার গ্যারান্টি দেওয়া হয়েছিল। যে টাকা লগ্নি করা হবে, সেই টাকা যদি না ওঠে, সেই টাকা যদি উপার্জন করতে না পারে, তখন ব্রিটিশ সরকার সেই অর্থের উপরে 5% ইন্টারেস্ট বা সুদ দেবে। এমন একটা গ্যারান্টি ব্রিটিশ সরকারের তরফ থেকে বিনিয়োগকারীদেরকে দেওয়া হয়। এই জন্য বড় বড় শিল্পপতি নিজের ব্যক্তিগত উদ্যোগে এই রেলপথে তারা বিনিয়োগ করেছিল। 3টি ক্যাটাগরি আমরা এখানে দেখতে পাই: সরকার পরিচালিত নিয়ন্ত্রিত রেলপথ, আরেকটি কোম্পানি পরিচালিত নিয়ন্ত্রিত সরকারি রেলপথ, আরেকটি হচ্ছে গ্যারান্টি প্রথাযুক্ত বেসরকারি মালিকানাধীন ও পরিচালিত রেলপথ। এই 3টি ক্ষেত্র, অর্থাৎ এই ত্রিবিধ সূত্রে রেলপথের ব্যাপক বিস্তার হতে থাকে ভারতবর্ষে। এবং সেই বিস্তারের সমীক্ষা যদি আমরা একটু দেখি, দেখবো যে 1857 সালে মাত্র 439 কিলোমিটার রেলপথ তৈরি হয়। প্রথমে 1853 সালের 16 এপ্রিল যে রেলপথ তৈরি হয়েছিল 21 মাইল লম্বা, বোম্বাই থেকে থানে পর্যন্ত। পরে 2-4 বছর পরেই দেখা যায় সেই 21 মাইলটা হয়ে যাচ্ছে 439 মাইল। 1870 থেকে 70 খ্রিস্টাব্দে নাগাদ দেখা যায় 7678 মাইল রেলপথ স্থাপিত হচ্ছে। 1914 সালে দেখা যাচ্ছে 55,449 কিলোমিটার রেলপথ স্থাপিত হচ্ছে। আবার 1946 থেকে 47 সালে দেখা যাচ্ছে 65,000, তারও বেশি, 65,217 কিমি রেলপথ স্থাপিত হচ্ছে। মাত্র কয়েক বছরের মধ্যে কয়েক হাজারে সেই অঙ্কটা গিয়ে দাঁড়ায়। তা এইভাবে রেলপথের কিন্তু দ্রুত বিস্তার লাভ করে। এবার আমরা প্রশ্নের যে মূল পাঠ রয়েছে, একটা সেকেন্ড পার্ট, সেটি হচ্ছে ফলাফল। এর প্রভাবটা কি পড়ছে ভারতের উপরে, ভারতের জনজাতির উপরে, ভারতের অর্থনীতির উপরে, সেটা নিয়ে এবার আলোচনা। দেখো, রেলপথ স্থাপিত হলে তার যে প্রভাব ভারতের অর্থনীতির সমস্ত ক্ষেত্রেই পড়েছিল। কোনো ক্ষেত্র বাকি ছিল না যে তার উপরে রেলপথ এর প্রভাব পড়েনি। তবে নেতিবাচক প্রভাবটা কিন্তু বেশি পড়ে। এই কারণে এখানে আয়েশা জালাল ও সুগত বসু, সুভাষচন্দ্র বসুর বংশধর সুগত বসু, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এনাদের একটা গ্রন্থ আছে মডার্ন সাউথ এশিয়া। এই গ্রন্থে এই দুজন বলছেন যে একমাত্র ব্রিটিশ ঔপনিবেশিক যে স্বার্থ, সেই স্বার্থকে চরিতার্থ করার জন্য ব্রিটিশরা বা ইংরেজরা ভারতের রেলপথ স্থাপন করেছিল। শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য রেলপথ স্থাপন করেছিল। ভারতীয় শিল্পের অগ্রগতি ঘটাবো, দেশের উন্নয়ন করব, এই রকম কোনো মনোবাঞ্ছা তাদের কিন্তু আদৌ ছিল না।
নিজেদের স্বার্থে তারা এটা করেছিল। ফলাফল যদি আমরা দেখি, যে দেখব যে কাঁচা মাল ভারতবর্ষ থেকে বিভিন্ন অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে সেগুলি নিকটবর্তী যে বন্দরগুলো ছিল ভারতবর্ষে, যেমন বাংলাদেশে ছিল কলকাতা, দক্ষিণ ভারতে মাদ্রাজ, পশ্চিম ভারতে বোম্বাই, উত্তর পশ্চিম ভারতে করাচি, এই 4টি বন্দরে এই সমস্ত কাঁচামাল, গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল থেকে কাঁচামাল সংগ্রহ করে এই সমস্ত বন্দরগুলিতে নিয়ে আসা হয় রেলপথের মাধ্যমে, এবং সেগুলো জাহাজে করে ইংল্যান্ডে কিন্তু রপ্তানি হতে থাকে। প্রচুর পরিমাণে কাঁচামাল রপ্তানি হতে থাকে ইংল্যান্ডের শিল্পের জন্য। ফলে ভারতবর্ষ হয়ে ওঠে ইংরেজদের কাঁচামাল সংগ্রহকারী একটি দেশে পরিণত হয়, এবং এটা সম্ভব হচ্ছে এটা খুব রমরমা ভাবে চলছে কিন্তু এই রেলপথ স্থাপনের পরে। এছাড়া বিভিন্ন খাদ্যশস্য, ভারতবর্ষ থেকে খাদ্যশস্য ইংল্যান্ডে পাঠানো হতে থাকে। আগে ইংল্যান্ডে খাদ্যশস্য পাঠানো হতো না, কিন্তু রেলপথ স্থাপনের পর ইংল্যান্ডের প্রায় 30% গম ভারত থেকে কিন্তু ইংল্যান্ডে রপ্তানি করাও শুরু হয়। খাদ্যশস্য রপ্তানি শুরু হয়, কাঁচামাল রপ্তানি শুরু হয়। ভারতবর্ষ একটা শোষণকারী দেশে পরিণত হয়েছিল। তবে এই সময় শুধুমাত্র যে রপ্তানি বেড়েছিল তা নয়, আমদানিও কিন্তু বেড়েছিল। অর্থাৎ ইংল্যান্ড থেকে জাহাজে করে পণ্য সামগ্রী এদেশে এনে, বন্দরে এনে রেলপথের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বস্ত্র, যেটা ইংল্যান্ডের শিল্প কলকারখানায় তৈরি হওয়া বস্ত্র, সেটা তো ছিলই। চিনি ছিল, বিভিন্ন যন্ত্রপাতি ছিল, এই সমস্ত যন্ত্রপাতি ইংল্যান্ড থেকে এনে ভারতবর্ষের বাজারে কিন্তু এগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমদানিও এই সময় বেড়েছিল, আবার রপ্তানিও কিন্তু বেড়েছিল। এছাড়া এখানে কার্লবার্কস আশা করেছিলেন যে ভারতীয় শিল্পের অগ্রগতি হবে, এই রেলপথের ভিতর দিয়ে ভারতে আধুনিক শিল্পের অগ্রগতি হবে। যদিও তার এই আশা পূরণ হয়নি। এই জন্য এক ভারতীয় ঐতিহাসিক বলেছেন, এক্ষেত্রে কার্লবার্কসকে আমরা ব্যর্থ দার্শনিক বলতে পারি। তার সমস্ত অনুমান কিন্তু খেটে গেছে বা সত্য হয়েছে, কিন্তু তার এই কথাটা কিন্তু সত্য হয়নি যে তিনি ভেবেছিলেন রেলপথ স্থাপনের ভিতর দিয়ে ভারতে আধুনিক শিল্পের অগ্রগতি হবে। সেটা হয়নি। শুধুমাত্র ইংরেজদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল ইংরেজরা। এই কারণে এই কার্লবার্কসের এই বক্তব্য এখানে যুক্তিযুক্ত বা প্রযুক্ত হতে পারেনি। কার্লবার্কস ভেবেছিলেন যে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হবে রেলপথের ভিতর দিয়ে। এই জন্য রেলপথকে তিনি একটা অর্থনীতির অগ্রগতির সূচক হিসেবে দেখেছিলেন। সুনীল সেন, ঐতিহাসিক সুনীল সেন বলছেন 1914 সালে প্রায় 3,80,000 কর্মসংস্থান হয়েছিল রেলে। এছাড়া আরেকটি সমীক্ষা দেখছি 1921 সালে প্রায় 4,80,000 কর্মসংস্থান হয়েছিল এই রেলপথের ভিতর দিয়ে। আবার এই সময়ে অবশিল্পায়নও বেড়েছিল। অবশিল্পায়ন বলতে এই যে ইংল্যান্ডের শিল্প কলকারখানায় যে সমস্ত কাঁচামাল ভারতবর্ষ থেকে পাঠানো হচ্ছে, সেই কাঁচামালকে কাজে লাগিয়ে ইংল্যান্ডে বস্ত্র তৈরি হচ্ছে, যে বস্ত্র দামে কম, সহজে পাওয়া যায় এবং টেকসই, মানানসই, ফেন্সি কোয়ালিটির এক জামা কাপড়, এগুলো ভারতবর্ষের বাজারে অল্প দামে বিক্রি করা শুরু হয়। রেলের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয়। ফলে এদেশে যে সমস্ত বস্ত্র তৈরি হতো কুটির শিল্পের ভিতর দিয়ে, সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে। কারণ এই কুটির শিল্পের দেশীয় কারিগররা তারা কিন্তু এই ইংল্যান্ডের পণ্য সামগ্রীর সাথে পাল্লা দিতে পারছিল না। কোনোভাবেই পাল্লা দেওয়া সম্ভব নয়। হাতে তৈরি করার, যন্ত্রে তৈরি করার জিনিসের মধ্যে ফারাক থাকবেই। সেই ফারাকের কারণে দেশের লক্ষ লক্ষ তাঁতি তারা কর্মচ্যুত হয়ে পড়ে, তারা বেকার হয়ে পড়ে, এবং এদেশের যে কুটির শিল্প গড়ে উঠেছিল সেই কুটির শিল্পের ধ্বংস হতে থাকে, অর্থাৎ অবশিল্পায়ন হতে থাকে। শিল্পের বিপরীত বিষয়টাকেই বলা হয় অবশিল্পায়ন। তো অবশিল্পায়ন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, এবং অবশিল্পায়নের ক্ষেত্রে দেখা যায় যে এই কর্মচ্যুত কারিগররা তারা কৃষি কাজের উপরে জোর দিতে থাকে। ফলে কৃষির উপরে একটা চাপ তৈরি হয় এবং কৃষি ক্ষেত্রে কিন্তু ভারসাম্যটা নষ্ট হয়ে যেতে থাকে। অর্থনৈতিক ঐতিহাসিক রয়েছেন ভারতবর্ষের রমেশ চন্দ্র দত্ত, এছাড়া আরেকজন রয়েছেন L.R. জেনকিন্স। এনারা বলছেন যে রেলপথ ভারতে কর্মসংস্থান তৈরি করা তো দূরে থাকুক, মানুষের কাজের যে সুযোগ সেটাকেই নষ্ট করে দিয়েছিল। এবং এক্ষেত্রে তারা এই কুটির শিল্পের কথা বলছেন, যে দেশের লক্ষ লক্ষ মানুষ রেলপথের ফলে তারা কর্মচ্যুত, বেকার হয়ে পড়েছিলেন। এছাড়া
এই সময় যে ইংল্যান্ডের যে লৌহ ইস্পাত শিল্পের অগ্রগতির জন্য ইংল্যান্ড থেকে সমস্ত ধরনের লোহার জিনিসপত্র, রেলের কোচ, রেল লাইন, রেলের বগি, রেলের স্লিপার, এই যে রেলের সরঞ্জাম, এগুলো সব ইংল্যান্ড থেকে ভারতবর্ষে আনা হতো। ভারতে কিন্তু তৈরি করা হতো না। ভারতে লোহা ছিল, ইস্পাত ছিল, কয়লা ছিল, কিন্তু এগুলোর কিন্তু অগ্রগতি ঘটেনি। ভাবা হয়েছিল যে এগুলোর অগ্রগতি হবে। শিল্প বিপ্লব যখন হয় তখন এই লোহা, ইস্পাত এবং কয়লার প্রয়োজন হয়, যাকে লিডিং সেক্টর বলা যায় ডব্লিউ রস্টের ভাষা অনুযায়ী। ভারতবর্ষে এই লোহা বা কয়লা ইস্পাত শিল্পের অগ্রগতি কিন্তু ঘটেনি রেলপথের মাধ্যমে। তার কারণ বিভিন্ন কোম্পানি, যে সমস্ত ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো রয়েছে যারা লোহার তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরি করে, রেলের সরঞ্জাম তৈরি করে ইংল্যান্ডের কলকারখানায়, তারা সেখান থেকে ভারতবর্ষে সেই সমস্ত জিনিসগুলোকে রপ্তানি করতো, ভারতবর্ষে পাঠাতো এবং সেগুলোই এখানে ব্যবহৃত হতো। অর্থাৎ এখানে ইংল্যান্ডের বিভিন্ন কলকারখানার স্বার্থের কারণে ভারতের লোহা ইস্পাত কয়লা শিল্পের অগ্রগতি ঘটায়নি ইংরেজরা। তারা তাদের নিজেদের স্বার্থের কারণে তারা ইংল্যান্ড থেকে তৈরি করা সমস্ত জিনিস এদেশে রপ্তানি করত। ইংল্যান্ডের ফার্মগুলির যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল সেই সমস্ত জিনিসপত্র ভারতবর্ষে রপ্তানি করত। শিল্প বিশেষজ্ঞ মরিস ডি মরিস, ইনি একজন মার্কিন গবেষক, ইনি বলছেন যে ইংল্যান্ড থেকে জিনিসপত্র এদেশে যে রপ্তানি করা হতো তাছাড়া কোনো উপায়ও ছিল না। কারণ ইংল্যান্ড থেকে যে সমস্ত জিনিসপত্র এদেশে আনা হতো সেগুলোর যে কোয়ালিটি, তার যে গুণমান, তা অন্য আর কোথাও পাওয়া যেত না। ফলে বাধ্য হয়ে ইংল্যান্ড থেকে সমস্ত সরঞ্জাম, লোহার জিনিসপত্র এদেশে আমদানি করতে হতো, এছাড়া আর কোনো রাস্তা ছিল না। তবে এই কথার বিরোধিতা করছেন অধ্যাপক রণজিৎ দাশগুপ্ত। তিনি বলছেন যে এমন অনেক জিনিস ছিল যেগুলোর গুণমানে ভালো এবং ভারতে সেগুলো পাওয়া যেত, কিন্তু ইংরেজরা জেনে শুনে জেনে বুঝে সেগুলো তারা ব্যবহার করতেন না। তারা ইংল্যান্ড থেকেই সেগুলো নিয়ে এসেছিলেন। ইংল্যান্ডের ইঞ্জিনিয়ারিং ফার্মে তৈরি করা মেশিনারিজ প্রোডাক্ট তারা ভারতবর্ষে আনতেন এবং এই সমস্ত শিল্প কলকারখানার ক্ষেত্রে তারা কাজে লাগাতেন। তাই এই শিল্প বিপ্লবের ফলে ইংরেজদের যে স্বার্থ, সেই স্বার্থকে চরিতার্থ করার জন্য সব দিক ভাবনা চিন্তা করে তারা প্রতিটা পদক্ষেপ নিয়েছিল ভারতের রেলপথের ক্ষেত্রে। তাহলে রেলপথের ক্ষতিকারক দিকগুলো তাহলে কি রয়েছে? রেলপথের ক্ষতিকারক দিক রয়েছে যে বিদেশি যে সমস্ত পণ্য, মানে ইংল্যান্ডের শিল্প কলকারখানায় তৈরি করা পণ্য সামগ্রী, সেগুলো ভারতের বাজারে ভর্তি হয়ে যায়, ভারতীয় বাজার দখল করে নেয়। ফলে দেশীয় শিল্পের সর্বনাশ ঘটে, দেশীয় শিল্পের ধ্বংস সাধন ঘটে, কুটির শিল্পের ধ্বংস হয়। আর এই রেলপথের আরেকটি ক্ষতিকারক দিক রয়েছে যে দেশের যে সম্পদ এই রেলের মাধ্যমে বিদেশে কিন্তু পাড়ি দিতে থাকে। অর্থাৎ সম্পদের যে নির্গমন বা ড্রেন অফ ওয়েলথ, যেটা দাদাভাই নওরোজির থিওরি, সেই ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের নির্গমন যে হয় সেটি এই রেলের মাধ্যমে ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলের সম্পদ এই রেলের মাধ্যমে দেশের বাইরে কিন্তু চলে যেতে থাকে। তো এটা ছিল রেলের একটি ক্ষতিকারক দিক। এছাড়া এই সময় এই রেলপথের উপরে গুরুত্ব দেওয়ায় জলপথ অবহেলিত হয়, জল পরিবহন অবহেলিত হয়, জলসেচ ব্যবস্থার অবনতি হয়। ফলে নদীগুলির নাব্যতা কমে যায়, বন্যার সময় প্লাবিত হয়ে দুর্ভিক্ষ, রোগ ব্যাধি, মহামারী এগুলো কিন্তু দেখা দিতে থাকে। ফলে একটা আর্থিক সংকট এই সময় কিন্তু তৈরি হয় এই রেলপথের ভিতর দিয়ে। এছাড়া একটা রেলপথ তৈরি করার সময় সরকার জনগণের উপরে কর চাপাতে থাকে। কারণ যখন লর্ড ডালহৌসি রেলপথ তৈরি করেন তখন ইংল্যান্ড আমেরিকায় যে সমস্ত রেলপথ তৈরি হয়েছিল সেই কনসেপ্ট নিয়ে বা তার হিসাব অনুযায়ী তিনি একটা খরচ ধরেছিলেন। ইংল্যান্ড আমেরিকায় রেলপথ তৈরি করতে গেলে, 1 মাইল রেলপথ তৈরি করতে গেলে 8,000 পাউন্ড টাকা লাগে। ভারতের ক্ষেত্রে সেটা কিন্তু ডবল হয়ে গিয়েছিল, অর্থাৎ 16,000 পাউন্ডে গিয়ে দাঁড়িয়েছিল বিভিন্ন কারণে। ফলে এই যে বাড়তি যে টাকার প্রয়োজন, মানে প্রায় অর্ধেকের বেশি টাকার প্রয়োজন, এই বাড়তি টাকা ইংরেজরা ভারতীয় জনগণের উপরে সেই কর বৃদ্ধি করে সেই অর্থ কিন্তু তারা আদায় করেছিল। এর ফলে কি হয় যে গ্রাম অঞ্চলের যে স্বয়ংসম্পূর্ণ যে অর্থনীতি ছিল ভারতবর্ষে, যে স্বনির্ভর অর্থনীতি ছিল ভারতবর্ষে, সেই অর্থনীতিটা ভেঙে যায়। গ্রাম অঞ্চল শোষিত হতে থাকে, গ্রাম অঞ্চল ইংরেজদের শোষণের ক্ষেত্রে পরিণত হয় রেলের ভিতর দিয়ে। অর্থাৎ স্বনির্ভরতার যে বর্ম ভারতীয় গ্রামগুলিতে ছিল এতকাল, সেই প্রাচীন কাল থেকে,
ইস্পাতের তৈরি, সেই লোহার তৈরি বা ইস্পাতের তৈরি সেই ট্রেন বা রেল সেই বর্মকে ভেদ করে গ্রাম অঞ্চলকে প্লাবিত করে দেয়। তা এই ছিল মূল বিষয় আলোচনার। বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঙ্গেলে এই কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে পড়তে হবে। এর উদ্দেশ্যগুলো কি, কিভাবে এর বিস্তার লাভ করছে এবং শেষে কি এর ফলাফল, কোন দিকগুলো রয়েছে, ক্ষতিকারক দিক, ভালো দিক, খারাপ দিক, সব কিছু নিয়ে আলোচনা করতে হবে এই নোটসে। এর যে কোয়ালিটির অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। তা ভারতের রেলপথ নির্মাণ কেন করা হয়েছিল এবং তার ফলাফল কি হয়েছিল, সেই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। আধুনিক ভারতের ইতিহাসে রেল পরিবহন ব্যবস্থার প্রবর্তন ও প্রসার এক অতীব গুরুত্বপূর্ণ ঘটনা। এর ফলে ভারতীয় অর্থনীতি কতটা প্রভাবিত হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। 1953 সালের এপ্রিল মাসে লর্ড ডালহৌসির আমলে বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ নির্মাণের সঙ্গে সঙ্গে ভারতে রেলের জয়যাত্রা শুরু হয়। ওই বছরই জুলাই মাসে কার্ল মার্কস মন্তব্য করেন যে দ্য রেলওয়ে সিস্টেম উইল বিকাম ইন ইন্ডিয়া ট্রুলি দ্য forerunner of modern industry, a future result and British rule in India. এখানে তিনি এই মন্তব্যটা করছেন কার্ল মার্কস। রেল পরিবহন গড়ে তোলার পেছনে ছিল ইংরেজদের নিজেদের স্বার্থ তাগিদ। ভারতের অর্থনৈতিক বিকাশ বা আধুনিকীকরণের জন্য তাদের প্রাণ কাঁদেনি। বস্তুত ঔপনিবেশিক অর্থনীতির মূল লক্ষ্য ছিল উপনিবেশ থেকে কাঁচামালের যোগান সুনিশ্চিত করা এবং শিল্পজাত দ্রব্য সামগ্রী উপনিবেশের বাজারে বিক্রি করা। সুতরাং অল্প খরচে এবং কম সময়ে যাতে ভারতের কাঁচামাল ও খাদ্য সামগ্রী কলকাতা, বোম্বাই, মাদ্রাজ ও করাচি বন্দর মারফত ইংল্যান্ডে পাঠানো যায়, তার জন্য এই বন্দরগুলিকে কাঁচামাল উৎপাদনকারী এলাকার সঙ্গে রেলপথে যুক্ত করা একান্ত প্রয়োজনীয় ছিল। এছাড়া রেল পরিবহন বিস্তার ইংরেজদের আরও কয়েকটি আগ্রহের কারণ ছিল। যেমন ভারতের রেলপথ নির্মাণ ইংল্যান্ডের লৌহ ইস্পাত শিল্পের পক্ষে কাম্য ছিল, কারণ ভারতের রেল লাইন, ইঞ্জিন, বগি ও অন্যান্য আনুষঙ্গিক জিনিস বিক্রি করে শিল্পপতিরা যথেষ্ট মুনাফা অর্জনের সুযোগ পেয়েছিল। প্যারা করে উল্লেখ্য, ভারতের রেল পরিবহন ব্যবস্থার প্রসারে তিনটি ক্ষেত্র ছিল: ক. পুরোপুরি সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত রেলপথ, খ. কোম্পানির পরিচালিত ও নিয়ন্ত্রিত সরকারি রেলপথ এবং গ. গ্যারান্টি প্রথাযুক্ত বেসরকারি মালিকানাধীন ও পরিচালিত রেলপথ। এই ত্রিবিধ সূত্রে দ্রুত রেলপথ বিস্তার লাভ করে। 1857 সালের মধ্যে ভারতে মোট রেলপথের পরিমাণ ছিল 439 কিমি। 1870-এ তা হয় 7,678 কিমি। 1914 সালে মোট রেলপথের পরিমাণ হয় 55,449 কিমি এবং 1946 থেকে 47 সালের মধ্যে 65,217 কিমিতে দাঁড়ায়। প্যারা করে ঔপনিবেশিক স্বার্থে ও প্রয়োজনে রেল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হলেও এর ফলাফল ও ভারতের পক্ষে সুদূর প্রসারী হয়েছিল এবং ভারতের অর্থনীতির প্রতিটি ক্ষেত্র এর দ্বারা প্রভাবিত হয়েছিল। রেল পরিবহন ব্যবস্থার বিস্তারের সূত্রে আমদানি রপ্তানি উভয় ক্ষেত্রেই পরিমাণ ব্যাপক বৃদ্ধি পায়। কলকাতা, বোম্বাই, মাদ্রাজ ও করাচি বন্দর মারফত যেমন একদিকে ভারতের অভ্যন্তরে ছড়িয়ে থাকা নানা কাঁচামাল ও খাদ্যশস্য লন্ডনে পাঠানো সম্ভব হয় বা ইংল্যান্ডে পাঠানো সম্ভব হয়, তেমনি ইংল্যান্ডের শিল্পজাত দ্রব্য সামগ্রী ভারতে পাঠানো সম্ভব হয়। রেলপথ স্থাপনের ফলে ভারত থেকে খাদ্যশস্য ও বাণিজ্যিক ফসল রপ্তানি করা সম্ভব হয়। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিপূর্বে ভারত থেকে গম রপ্তানি করা হতো না, কিন্তু 1886-র মধ্যে ইংল্যান্ডে এর আমদানিকৃত গমের শতকরা 23% আসতো ভারত থেকে। গম ছাড়া চাল, তৈলবীজ, পাট, তুলো, চামড়া রপ্তানি করা হতো। প্যারা করে রপ্তানির পাশাপাশি আমদানির পরিমাণও অনেক বেড়েছিল। আমদানি দ্রব্যের মধ্যে উল্লেখযোগ্য হল সুতি বস্ত্র, চিনি, যন্ত্রপাতি ও খনিজ তেল। 1852 থেকে 1929 সালের মধ্যে আমদানি মূল্য বেড়েছিল 350%। এছাড়া বহির্বাণিজ্যের ন্যায় অভ্যন্তরীণ বাণিজ্যের দ্রুত হারে প্রসার ঘটেছিল। এর ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে দ্রব্যমূল্যের মধ্যে যে পার্থক্য ছিল তা ক্রমশ কমতে থাকে। প্যারা করে দেখো, মার্কসের মন্তব্যের পর অনেকে সেই সময়ে আশা প্রকাশ করেছিল যে রেলপথ ভারতে শিল্পের প্রসার ঘটাবে এবং ব্যাপকভাবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
এমনকি ডক্টর সুনীল সেনও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি দেখিয়েছেন যে রেল ব্যবস্থা প্রচলনের পর 1914 সালে 3.8 লক্ষ মানে 3,80,000 লোকের কর্মসংস্থান হয়েছিল। 1922 সালে এই সংখ্যা ছিল 4,80,000। শুধুমাত্র 1921-এ রেল কারখানায় কাজ করত 1,10,000। তবে রেলপথ প্রসারের ফলে ভারতে অবশিল্পায়নের পরিমাণও বৃদ্ধি পেয়েছিল এবং কুটির শিল্পে নিযুক্ত লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গিয়েছিল, এ বিষয়ে সন্দেহ নেই। জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশ চন্দ্র দত্ত ও পরবর্তীকালে L.R. জ্যানকিস বলেন, রেলপথ যত লোকের কর্মসংস্থান করেছিল তার থেকে বেশি সংখ্যক লোকের কাজের সুযোগ নষ্ট হয়েছিল। অন্ধ্রপ্রদেশের কুটির শিল্প প্রসঙ্গে A.V. রামন রাও বলেছেন, রেলপথ প্রসারের ফলে বিদেশি শিল্পপণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছিল এবং ভারতীয় গ্রামাঞ্চলে কুটির শিল্প ধ্বংস হওয়ায় কর্মহীনতার সৃষ্টি হয়েছিল। পশ্চিম ভারত সম্পর্কে এবং বাংলাদেশের ফরিদপুর সম্পর্কে জে.সি. জ্যাক এর লেখাতেও রেলপথের ধ্বংসাত্মক দিকটির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে নানা অর্থনৈতিক ও সামাজিক কারণে ভারতের রেলপথ শিল্পায়নকে ত্বরান্বিত করেনি। এই কারণেই B.L. গাঙ্গুলি বলেছেন যে মার্ক্সের আশা কোনো মতেই পূরণ হয়নি এবং এই ক্ষেত্রে তাকে ফলস প্রফেট বলে মনে হয়। প্যারা করে দেখো কি বলা হচ্ছে, ভারতের রেলপথ প্রবর্তিত ও প্রসারিত হয়েও শিল্পায়নের লক্ষণ ভারতে কেন দেখা যায়নি সে সম্পর্কে অর্থনৈতিক ঐতিহাসিকগণ কতকগুলি আর্থসামাজিক কারণের উল্লেখ করেছেন। রেল ব্যবস্থার নিজস্ব ত্রুটিগুলি এর সাথে যুক্ত করা যায়। বস্তুত ভারতের রেলপথ প্রবর্তনকালে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার সম্পর্ক ছিল প্রভু ভৃত্যের সম্পর্ক। ইংরেজ সরকারের উদ্দেশ্য ছিল ভারতবর্ষের গ্রামাঞ্চল থেকে কাঁচামালের বন্দরাভিমুখী গতিকে সহজতর করা এবং বিলাত থেকে আমদানি করা শিল্পপণ্য গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়া। সুতরাং রেলপথ প্রসারের সময় এইসব স্থানগত দিকে লক্ষ্য রাখা হয়েছিল যেগুলি ইংরেজদের স্বার্থ রক্ষা করতে পারত। তাছাড়া পরিবহন মাশুলের ব্লক রেট পদ্ধতি এবং রেলওয়ে পরিমাপের একক গজের ক্ষেত্রেও যে নীতি প্রবর্তিত হয়েছিল দেশীয় শিল্পের পক্ষে তা খুব উপযোগী ছিল। তা ছিল ভারতীয় কাঁচামালের বহির্গমন এবং বিলেতি শিল্পপণ্যের আমদানির পক্ষে উপযোগী। অর্থাৎ পুরোটাই করা হয়েছিল ইংরেজদের স্বার্থের দিকে লক্ষ্য রেখে। প্যারা করে অবশ্য রেলপথ কয়লা, লোহা, রেলের স্লিপার প্রভৃতির চাহিদা সৃষ্টি করেছিল এবং এই চাহিদার ফলে লৌহ ও কয়লা শিল্পের উন্নতি সম্ভাবনা দেখা যায়। কিন্তু ভারতে এই সম্ভাবনা বাস্তবায়িত হয়নি বা রেলপথ রাষ্ট্রবর্ণিত লিডিং সেক্টরের ভূমিকা গ্রহণ করতে পারেনি। এর জন্য প্রধানত দায়ী ছিল সরকারের রেল সরঞ্জাম ক্রয়ের নীতি, স্টোন এবং পার্সেস পলিসি। ইংল্যান্ডের লৌহ শিল্প গোষ্ঠী চাপে পড়ে সরকার যে নীতি গ্রহণ করেছিল তাতে রেলের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম কেনা হতো ব্রিটেন থেকে। কয়েকটি বিশেষ বছরে, যেমন 1903 থেকে 4, 1909 থেকে 10, 1911 থেকে 12 সালে সর্বপ্রকার সরঞ্জাম কেনা হয়েছিল ব্রিটেন থেকে। অন্যান্য বছরে সরঞ্জামের প্রায় 90% ক্রয় করা হতো ব্রিটিশ ফার্মগুলির কাছ থেকে। সম্প্রতি মরিস দেখাতে চেয়েছেন যে সরঞ্জামগুলো ব্রিটেন থেকে না কিনে উপায় ছিল না, কেননা ওই দামে নির্দিষ্ট গুণমানের সরঞ্জাম অন্য কোথাও পাওয়া যেত না। কিন্তু এর বিরুদ্ধে অধ্যাপক রঞ্জিত দাশগুপ্ত বলেন, এমন অনেক সরঞ্জাম ছিল যেগুলো অন্য স্থান থেকে ক্রয় করা যেত, কিন্তু তা করা হয়নি, কেননা সরকারের ক্রয় নীতি সম্পূর্ণভাবে প্রভাবিত হতো ইংল্যান্ডের ইঞ্জিনিয়ারিং শিল্প গোষ্ঠীর দ্বারা। ফলত ভারতে যেসব রেল কারখানা তৈরি হয়েছিল সেগুলি মূলত ছিল সরঞ্জাম সংগঠন এবং মেরামতির কারখানা, রিপেয়ার অ্যান্ড অ্যাসেম্বলি ওয়ার্কশপ। ভারতীয় কারখানায় লোকোমোটিভ উৎপাদনের হার ছিল অত্যন্ত কম। 1922 সাল পর্যন্ত ভারতে মাত্র 700টি লোকোমোটিভ উৎপাদিত হয়েছিল, অর্থাৎ রেলের ইঞ্জিন লোকোমোটিভ। প্যারা করে শেষ প্যারা, পরিশেষে বলা যায় রেলপথের বিস্তার ভারতের শিল্পায়নের অগ্রগতি ঘটিয়েছিল বলা যায় না। এই বা ওই পর্বে চা ও কয়লা ছাড়া অন্য কোনো শিল্প গড়ে ওঠেনি। রেলপথের বিস্তার মূলধনী বাজার সৃষ্টিতেও তেমন ইতিবাচক ভূমিকা পালন করেনি, কেননা প্রয়োজনীয় মূলধনের 90% তোলা হতো বিলেত থেকে। ভারতীয় শিল্পের উন্নতির ক্ষেত্রে রেলপথের ইনভেস্টমেন্ট
স্নোবেল এফেক্ট খুব একটা কার্যকরী ছিল না। এছাড়া রেলপথের মাধ্যমে কাঁচামাল রপ্তানি বর্ধিত হারে বিলেতি শিল্পদ্রব্যের আমদানি এবং অবশিল্পায়ন সব মিলিয়ে অর্থনৈতিক অবনতির সম্ভাবনা প্রকট হয়ে উঠেছিল। সুতরাং পরিবহনের এই আধুনিকীকরণ ছিল মূলত ঔপনিবেশিক চরিত্রের। শিল্পায়নের সঙ্গে এই আধুনিকীকরণের সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল এমন দাবি করা ঠিক নয়। এই ছিল রেলপথের বিস্তারের উপরে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।